সুপ্রিয় দর্শক, শুভ সকাল। সেই সাথে বৈশাখী টেলিভিশন স্টুডিও থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত সরাসরি ডাক্তারের আজকের পর্বে। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। দর্শক, আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানটিতে মানবদেহের নানা ধরনের সমস্যা নিয়ে আলোচনা করে তার সঠিক এবং উপযুক্ত চিকিৎসা কি আছে সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করি। আজও তার ব্যতিক্রম নয়। যে সমস্ত দর্শকদের ইউরিন এর সাথে ব্লাড যাচ্ছে কিন্তু বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না, অপেক্ষা করছেন বা চিকিৎসা নিতে বিলম্ব করছেন, তারা নিজেদেরকে কি ধরনের ক্ষতির সম্মুখীন করতে যাচ্ছেন এই বিষয়টি তুলে ধরবো। দর্শক, আলোচনা করব কিডনি ক্যান্সার ও তার চিকিৎসা নিয়ে। আর এই বিষয়ে কথা বলার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত গুণী একজন সম্মানিত চিকিৎসক। তিনি হচ্ছেন অধ্যাপক ডাক্তার সোহরাব হোসেন সৌরভ। বিভাগীয় প্রধান হিসেবে বর্তমানে আছেন ইউরোলজি বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ। দর্শক, নিয়ে যাচ্ছে আমাদের আজকের অতিথির কাছে। শুরুতেই বলেছিলাম যাদের ইউরিন দিয়ে ব্লাড যাচ্ছে, যারা চিকিৎসা নিচ্ছেন না, তাদের এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আর এই ধরনের অনেক সাইন সিমটমের পেশেন্ট হয়তো অনেকেই টেলিভিশন সেটের সাথে আছেন, তারা যদি কোনো ধরনের কোনো প্রশ্ন আমাদের অতিথির কাছে করতে চান বা কোনো পরামর্শ নিতে চান, সেক্ষেত্রে যেটা করতে হবে স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি ফোন করতে হবে। স্যার, স্বাগত আমাদের আজকের পর্বে। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। জি স্যার, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমার মনে হয় যে ভীষণই জানার একটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনায় বসেছি, কিডনি ক্যান্সার ও তার চিকিৎসা। স্যার, শুরুতেই আসতে চাই যে একজন মানুষ, তিনি তো আর জানেন না যে কিডনি কি বা কিডনি ক্যান্সার কি বা কীভাবেই বা হচ্ছে। স্যার, একটু আসতে চাই যে মানুষের ভিতরে আসলে কী ধরনের সাইন সিমটম দেখা দিলে তারা বুঝবে যে এ ধরনের প্রবলেম তাদেরকে সামনের দিকে ফেস করানোর জন্য প্রস্তুত হচ্ছে? সাধারণত আমরা বলি যে ক্লাসিক্যাল ট্রায়াড অফ সিমটমস, মানে তিনটি সিমটমস। একটি হচ্ছে প্রস্রাব দিয়ে রক্ত ঝরা, একটু আগেই তুমি তো বললে, কিন্তু এই রক্ত ঝরাটা ব্যথা শূন্যভাবে। অনেক যদি প্রস্রাবে জ্বালা পোড়া এবং ব্যথা থাকে তাহলে রক্ত ঝরাটা অতটা ভয়ের কিছু নেই। কিন্তু আমাদের মুশকিল হচ্ছে যখন ব্যথা শূন্যভাবে রক্ত ঝরে, প্রস্রাব দিয়ে রক্ত যায়, মানুষ এটাকে গুরুত্ব কম দেয়, যেটা একটু আগে তুমি স্মরণ করিয়ে দিয়েছো। কাজেই তাহলে প্রথম সিমটমসটা আমরা বললাম যে ব্যথা শূন্যভাবে রক্ত যেমন প্রস্রাবের সাথে লাল হয়ে বেরোবে। আর একটা হচ্ছে যে লয়েন পেন বলি। লয়েন মানে কিডনি যে জায়গাটায় থাকে, আমি যদি হাত দিয়ে দেখাই তো অনেকটা ঠিক এইরকম পিঠের দিকে। কিডনি তো মেরুদণ্ডের দুই পার্শ্বে পিঠের দিকে অনেকটা থাকে, কিন্তু বুকের খাঁচার নিচে অনেকটা ঠিক, মানে অনেকে দেখায় মাজার পেছনে, এইটা ঠিক নয়, পিঠের নিচে। তো এই অবস্থায় যদি ব্যথা হয়, এই একটা। আর তৃতীয়ত হচ্ছে লাম্প বা উঁচু হয়ে যাওয়া, কিডনি যে এলাকায় থাকে সেই এলাকাটা উঁচু হয়ে যাওয়া, অ্যাবডোমিনাল সোয়েলিং বা লাম্প। কিন্তু সবচাইতে কষ্টের ব্যাপার হচ্ছে যে অনেকগুলি কিডনি ক্যান্সারে কোনো রকম সিমটমস ছাড়াই, মানে কোনো ঘোষণা ছাড়াই মানবদেহে বসবাস করে এবং খুব অ্যাডভান্স অবস্থায় যখন তার চিকিৎসাটা শেষ পর্যায়ে চলে যায়, সেই অবস্থায় আমাদের কাছে আসে। হয়তো সাধারণ খুব কয়েকটা সিমটমস ছিল, মানুষ ইগনোর বা উপেক্ষা করে, তারপরে আমাদের কাছে আসলে হয়তো অন্য পরীক্ষার মাধ্যমে সেটা ধরা পড়ছে। সেক্ষেত্রে যখন পেশেন্টরা আপনাদের কাছে আসেন তখন আপনারা তাদেরকে কি কি ধরনের ইনভেস্টিগেশন দিয়ে থাকেন? খুব সহজ ব্যাপারই হচ্ছে প্রস্রাবের পরীক্ষা। প্রস্রাবের একটি অত্যন্ত সাধারণ পরীক্ষা, ডাক্তারেরা বলে যে রুটিন এক্সামিনেশন। এটা করলেই দেখা যাবে তার রক্ত যাচ্ছে কিনা। যদি রক্ত যায় সাথে পাসসেল না থাকে, মানে পুজ না থাকে, তাহলেই বুঝতে হবে যে এটা নিশ্চয়ই কোনো ধরনের টিউমার বা ক্যান্সার। হ্যাঁ, অনেক সময় কিডনি পাথরেও রক্ত যেতে পারে, কিন্তু আমরা প্রথমেই ধরে নেব যে এটা হয় প্রস্রাবের থলির ক্যান্সার, না হলে কিডনির ক্যান্সার। এবং টিউমার বলারও কোনো অবকাশ নেই, সরাসরি আমরা রুগীদেরকে বলি যে আপনার ক্যান্সার। পরবর্তীতে এইভাবে না বললে রুগীরা, আমাদের দেশের রুগীরা অতটা গুরুত্ব দেয় না এবং সে এগিয়েও আসে না। মানে রুগীর ভালোর স্বার্থেই আসলে কিছুটা অ্যাডভান্স করে বলতে হয়, বলা উচিত যে আপনি তাড়াতাড়ি এটার ব্যবস্থা নেন। তো প্রস্রাব পরীক্ষার পরে আমরা করি তার কিডনির স্বাভাবিক একটা পরীক্ষা, কিডনির ফাংশন টেস্ট আমরা বলি, সেরাম ক্রিয়েটিনিন। আর এরপরে আলট্রাসোনোগ্রাম। আলট্রাসোনোগ্রাম তো এখন বাংলাদেশের মনে হয় প্রত্যন্ত অঞ্চলেও করা সম্ভব, এবং প্রস্রাবের সাধারণ পরীক্ষাও প্রত্যন্ত অঞ্চলে করা সম্ভব, সেরাম ক্রিয়েটিনিনও তাই। তো এই তিনটি পরীক্ষা হলে অন্ততপক্ষে তার বোঝা যাবে যে তার কিডনি ক্যান্সার হোক বা ব্লাডার ক্যান্সার হোক, এটা হয়েছে কিনা। তারপরে তো আমাদের কাছে আসলো, আমরা তার উপযুক্ত পরীক্ষাটা হচ্ছে সিটি স্ক্যান।
আচ্ছা। বা সিটি ইউরোগ্রাম, যেটাই হোক একটা সিটি স্ক্যান করতে হবে। সিটি স্ক্যান করলেই আমরা একদম সঠিকভাবে নিরূপণ করতে পারবো যে কিডনির কোন অংশে অথবা প্রস্রাবের থলির কোন অংশে টিউমারটা হয়েছে, এবং তার চিকিৎসার স্টেজ আমরা বলি, পর্যায়টা, যে প্রাথমিক, দ্বিতীয়, তৃতীয়, এরকম চিকিৎসকরা ভাগ করে নেয়, স্টেজিং করে, সেই স্টেজটা কোন জায়গায় আছে সেটি দেখা যাবে সিটি স্ক্যান। সুতরাং ফাইনালি বা শেষমেশ সিটি স্ক্যান রোগীকে করতেই হবে। মানে আপনারা স্টেপ বাই স্টেপ প্রয়োজন অনুযায়ী ইনভেস্টিগেশন দিয়ে থাকেন। হ্যাঁ, প্রথমত যে নির্ধারণ যে তার ক্যান্সারটা হয়েছে কিনা, টিউমার হয়েছে কিনা, সেটা প্রস্রাবের সাধারণ পরীক্ষা আর আলট্রাসোনোগ্রামেই বোঝা সম্ভব। আর তারপরে সিটি স্ক্যান করে আমরা রোগ নিরূপণ করে চিকিৎসায় এগিয়ে যাই। আচ্ছা স্যার, সেক্ষেত্রে এবার একটু আসতে চাই যে যেহেতু ক্যান্সারের চিকিৎসা নিয়ে আমাদের পেশেন্টদের অনেক ভয়, অনেক কনফিউশন, বাংলাদেশের ট্রিটমেন্ট কন্ডিশনগুলো নিয়ে অনেক প্রশ্ন, অনেক দ্বিধা, অনেক কিছু। স্যার একটু ট্রিটমেন্টে আসতে চাই, ইন ডিটেলস শুনবো স্টেজ ওয়াইজ আপনাদের ট্রিটমেন্ট প্রসিডিওরগুলো। এইখানে খুব চমৎকার একটা বিষয় তুমি অবতারণা করেছো, যে প্রথমেই ভয় পেয়ে যায় যে আমার ক্যান্সার হয়েছে, আমি আর বাঁচবই না, এরকম। একসময় তো ছিল যে যার হয় যক্ষা সে তার নাই রক্ষা, সেইখান থেকে এখন মানুষ উতরে এসছে। হ্যাঁ, যদিও যক্ষার এখন মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট খুব খারাপ অবস্থায় আছে, কিন্তু তারপরেও ওইখান থেকে উতরে এসছে। এখন ক্যান্সার কন্ডিশন থেকে আমরা এখন অনেকটা ইমপ্রুভ করে গেছি। আমাদের এখন মূল সমস্যা যে ক্যান্সার শুনলেই মানুষ বিভ্রান্ত হয় এবং নির্মূল করার জন্য নানান অজায়গায় ছুটে বেড়ায়, যেগুলি যাওয়ার কথা না, অপচিকিৎসার আশ্রয় নেয়। তো প্রথম হচ্ছে যে ডাক্তাররা স্টেজ করে পরে যদি বলে এটা কিউরেবল, মানে প্রাথমিক পর্যায়ে আছে, মানে স্টেজ 1 and 2, তাহলে আমরা র্যাডিক্যাল সার্জারি করি। র্যাডিক্যাল সার্জারি কিডনির জন্য বিশেষ করে, এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। কোনো রকমের মুখে খাওয়ার ওষুধ দিয়ে চিকিৎসা করা সম্ভব নয়। তাহলে র্যাডিক্যাল ট্রিটমেন্ট মানে র্যাডিক্যাল নেফ্রেক্টমি, কিডনির আশেপাশের অংশ, তারপরে লিম নোড, এগুলি ইউরেটার যতটুকু সম্ভব এগুলি আমাদের ফেলে দিতে হয়। কিন্তু যদি আরও আগে রুগীটা আসে, ধরো আরও আগে, মানে 4 সেন্টিমিটার গ্রোথ, 5 সেন্টিমিটার গ্রোথ শুরু হয়েছে, হ্যাঁ, এটা কিডনির একটা পোলে, একটা উপরের দিকে বা নিচের অংশে যদি 4 সেন্টিমিটার গ্রোথ থাকে, 4 সেন্টিমিটার সাইজের টিউমার থাকে, তাহলে আমরা কিডনি না ফেলেও, কিডনির আশেপাশের কোনো অংশ না ফেলেও, শুধুমাত্র পার্শিয়াল নেফ্রেক্টমি, মানে কিডনির খালি ওই অংশটুকুনকে ফেলে দিয়েই মানে ক্যান্সার নির্মূল করা সম্ভব, এবং আমরা তা করছি। আরও একটা আশার খবর এই যে এখন আমরা আমার হসপিটালে আমরা পেট না কেটে অপারেশনটা করছি। যদিও আমরা শুরু করেছিলাম, কিন্তু আমরা যখন ট্রেনিং নেই বা তখন কাজ করেছিলাম যে পেট কেটে আমরা করতাম র্যাডিক্যাল সার্জারি, কিন্তু এখন আপনার প্র্যাকটিস লাইফের শুরুর দিকে, হ্যাঁ, কিন্তু এখন আমরা আর তা করছি না। বিশেষ করে আমার হসপিটালে আমরা পুরোটাই ল্যাপারোস্কোপি, কিডনি ক্যান্সারই হোক, অ্যাড্রেনাল টিউমার হোক, আর ব্লাডার টিউমার হোক, পুরোটাই ল্যাপারোস্কোপি, যেটা আমাদের দেশে আগে হয়তো খুব সহজলভ্য ছিল না। কাজেই মানুষ অনেকে ভাবতো যে এই দেশে চিকিৎসাই হয়তো নাই, কিন্তু আসার কথা হচ্ছে যে আমরা করছি এবং প্রচুর আমরা অপারেশন। কতদিন থেকে এই চিকিৎসাটা শুরু করেছেন? আমরা এটা, আমার এই সেন্টারটা, এখানে আমি বলি যে অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড নিউরোলজি, আমার ডিপার্টমেন্টটা, এটা আমরা শুরু করেছি আজ থেকে প্রায় 2-2.5 বছর আগে, এবং তখন থেকে আমরা পেট না কেটেই অপারেশন করছি। সেক্ষেত্রে আপনারা তো 2-2.5 বছরের একটা এক্সপেরিয়েন্স হয়ে গেছে, সাকসেস রেটটা কেমন বলে আপনার কাছে মনে হচ্ছে? সাকসেস রেট যেমন বলি যে আমরা প্রায় 155টা অপারেশন করেছি, এইগুলি মধ্যে একটাকে আমাদের মানে কনভার্ট করা লাগছে। আমরা বলি যে কনভার্সন মানে ওপেন করতে হয়েছে, সেটিও অপারেশনের শেষ অংশে গিয়ে আমরা ওপেন করেছি। যখন একদম লাস্ট স্টেজে যে আপনার মনে হয়েছে, তখন মনে হয়েছে যে ওপেন করা উচিত রোগীর স্বার্থে, তখনই আমরা পেটটা কেটেছি। আর এছাড়া বাদবাকি সবগুলি, মানে 154টাই আমাদের পেট না কেটে করতে পেরেছেন। স্যার, এই বিষয়ে আসবো, একজন দর্শক আমাদের সাথে আছেন, ফোনটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে কি জানতে চান বলুন। আমার নাম হচ্ছে খাদিজা আক্তার। জি, আমি জানতে চাচ্ছিলাম যে এটা আমার হচ্ছে পেট ফুলে থাকে সব সময়, আর হাতও ফুলে গেছে, এটা কি ক্যান্সারের কোনো লক্ষণ কিনা? আর কি কি সাইন সিম্পটম আছে? কতদিন থেকে এটা ফিল করছেন? এটা অনেক দিন, প্রায় 6 মাস হবে। 6 মাস। এজন্য কি কোনো চিকিৎসকের পরামর্শ নিয়েছেন? না, আমি ডক্টরে গিয়েছিলাম, ডক্টর বলেছিল যে লিভারের সমস্যা,
এখন ডক্টর বলছে যে কোনো সমস্যা নাই, কিন্তু আমার পেট ফুলে থাকে সব সময়। হাঁটুতে ব্যথা, ঠিক আছে, যদিও এটা আমাদের সাথে অ্যাসোসিয়েটেড বিষয় না, তারপরেও স্যারের কাছ থেকে আমরা আপনার জন্য কি করতে পারি একটু শুনবো। স্যার, কি ওনার পেট জন্য ফুলে গেছে, আমরা তো কমনলি মানে সাধারণভাবে বলি যে ফুলে, পেটটা ফুলে কেমন, প্রথমে হচ্ছে যে মল আটকে গেলে আমরা বলি ফিসেস, তারপরে ফ্ল্যাটাস মানে বায়ু আটকে গেলেও পেটটা ফুলতে পারে, তারপরে ফ্যাট মানে চর্বি অনেক জমা হয় একটা মধ্যবয়স্ক নারীর, অনেকে কম বয়সেও চর্বি জমতে পারে, তা দিয়েও পেট ফুলে যেতে পারে। আর এছাড়াও তো আরও অনেকগুলি মানে টিউমার এই জাতীয় কারণ। তো আমরা বলছিলাম কিডনি টিউমারের কথা, কিডনি টিউমারও পেট ফুলতে পারে, সেটি একটা আল্ট্রাসোনোগ্রাম করলেই বোঝা যাবে যে কিডনির জন্য পেটটা ফুলেছে কিনা। তবে কিডনি টিউমার যেহেতু কিডনিটা থাকে পেছনের দিকে এবং এক পার্শ্বে, কাজে আমরা বলি যে ওই লয়েন সোয়েলিং, ঠিক পেটের মাঝখানটা ফুলবে না, পেটের এক পার্শ্বে যদি ফোলে, যদি এইভাবে ফোলে, তাহলে আমরা সন্দেহ করব যে কিডনি বা স্প্লিন, এইগুলি কোনো অঙ্গ তার আক্রান্ত হয়েছে কিনা। কিন্তু যদি মাঝখানটা ফুলে থাকে তাহলে নির্দ্বিধায় বলা যায় যে এটা হয় ফিসেস মানে মল অথবা বায়ু অথবা ফ্যাট, বা গ্যাস্ট্রাইটিসের প্রবলেমের কারণে হতে পারে। গ্যাস্ট্রাইটিসের জন্য অ্যাসিডিটি হয়, কিন্তু তাতে পেট ফোলে না। এবং ওনার হাঁটুটাও ফুলে যায়, এটা হাঁটু ফুলে গেছে, হাঁটু ফুলে গেছে, তাহলে বয়স জানতে হবে এবং হাঁটুর ঠিক আর্থ্রাইটিস বা সেই ক্ষেত্রে আমরা ওনাকে একজন কমন মেডিসিন স্পেশালিস্ট কাউকে সাজেস্ট করতে পারি। দর্শক, সবচেয়ে বেশি ভালো হয় যে যেহেতু আপনার অ্যাসোসিয়েটেড সাইন সিম্পটমগুলো কোথা থেকে আসছে সেই বিষয়টা জানতে হবে, তাই এই জন্য আপনি একজন মেডিসিন বিশেষজ্ঞ কারোর পরামর্শ নিয়ে নেবেন। উনি আসলে আপনাকে পুরোপুরি ডায়াগনোসিস করে বলতে পারবেন যে ঠিক এক্সাক্ট কোথা থেকে, সোর্সটা কোথায় আপনার এই রোগটা। স্যার, আরেকজন দর্শক আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। আমার নাম চম্পা রানী, আমি জয়পুর থেকে বলছি। শুনতে পাচ্ছি। আসলে আমার ঘন ঘন প্রস্রাব, বুঝতে পারছেন, আমি অনেক ডাক্তার দেখাইছি, বলে ইউরিনে ইনফেকশন, তো আমি ওটা চিকিৎসা করি, কিছুদিন ভালো থেকে ওষুধ খাওয়ার পর আবার দেখেন 2 মাস পর আবার শুরু হয়ে যায়। আমার প্রস্রাব ধরে রাখতে পারি না, এটা সমস্যা। আমার কি কিডনি এফেক্ট হতে পারে কি? ঠিক আছে, আমি একটু ভয়, এখন মনে করেন যে মাথার পেছন দিকে ওই অংশটা মাঝে মাঝে একটু ব্যথা করে, প্রস্রাব ধরে রাখতে পারি না, মনে করেন যে ঘন্টায় আমার 2-3 বার যেতে হয়। স্যার, আপনার কি ওনার কাছ থেকে কিছু জানার আছে? জানার আছে যে ঠিক বয়সটা কত? আপনার বয়স কত? আমার বয়স 26 বছর এখন। আচ্ছা, আপনার প্রস্রাব করার সময় জলে না যে কোনো সময় প্রস্রাব ছাড়াও জলে? আমার জ্বালা পোড়া নেই, শুধু ঘন ঘন প্রস্রাব হয়। হ্যাঁ, ঠিক আছে, ঘন ঘন প্রস্রাব হয়, কিন্তু জ্বালা পোড়াটা কখন করে? প্রস্রাব যখন, তাহলে ঘন ঘন প্রস্রাব, ঘন ঘন প্রস্রাব হচ্ছে। ঠিক আছে, আমরা আপনি আমাদের সাথেই থাকুন। আর আরেকটা বিষয় উনি বলেছেন, উনি প্রস্রাব ধরে রাখতে পারেন না, ধরে রাখতে পারেন না, মানে ঘন ঘন প্রস্রাব হয়। এইটি আমরা বলি ওভার অ্যাক্টিভ ব্লাডার, OAB সংক্ষেপে ইউরোলজিস্টরা বলে। ওভার অ্যাক্টিভ ব্লাডার বাংলা করলে দাঁড়ায় যে চঞ্চলতা, প্রস্রাবের থলির চঞ্চলতা, মানে যেটি 2 ঘন্টা পর 4 ঘন্টা পর কাজ করার কথা ছিল, সেটি দুষ্টু বালকের মতন সারাক্ষণই নড়াচড়া নটখট করছে। তো এটিকে আমরা বলি ওভার অ্যাক্টিভ ব্লাডার। এর কয়েকটা কারণ আছে, ইনফেকশন হতে পারে, তবে এইটা উনি বললেন যে বারবার ডাক্তাররা বলছে ইনফেকশন। প্রস্রাবটা সাধারণ পরীক্ষা করলেই বোঝা যাবে, যদি পাস সেল না থাকে তাহলে ইনফেকশন নয়, তাই না? যদি আমরা কালচারে গ্রোথ না পাই, ইনফেকশন নয়। তাহলে কি রোগ? হ্যাঁ, আমাদের দেশে আরেকটা ইনফেকশন আছে, সেটা হলো টিউবারকুলার ইনফেকশন বা যক্ষার ইনফেকশন। পেশাবের থলিতে যক্ষা আমাদের দেশে মানে জেনিটো ইউরিনারি টিউবারকুলোসিস অনেক বেশি হয়। সেটি উপেক্ষা করার কোনো সুযোগ নেই, পরীক্ষা করে দেখতে হবে যে যক্ষা হয়েছে কিনা। এটা যক্ষা শুনলে মানুষ ভাবে যে মুখ দিয়ে রক্ত উঠবে, বুকে যক্ষা হবে, এইটা নয়, প্রস্রাবের থলির মধ্যেও যক্ষা হয়। তো কাজেই সেটা পরীক্ষা করে দেখতে হবে। তবে এটিও না হলেও এটা হতে পারে, ধরেন যে আপনার কালকে পরীক্ষা আছে, আজকে কিন্তু ঘন ঘন প্রস্রাব হবে, এটাকে আমরা বলি অ্যাংজাইটি নিউরোসিস বা টেনশন। যে আমার তো হতো আর কি, আমি যখন ছাত্র ছিলাম, যে কালকে পরীক্ষা, ভাইভা পরীক্ষা, বিশেষ করে রাত্রে আমার ঘন ঘন প্রস্রাব, তারপরে ডায়রিয়া, বমি, এইসব শুরু হয়ে যেত। এগুলি হচ্ছে টেনশন। তো এই ছাড়াও যে সমস্যাটা হতে পারে, যে যেটা হচ্ছে যে নিউরোপ্যাথি, আমরা বলি যে নিউরোপ্যাথিক ব্লাডার, যে ডায়াবেটিস থাকলেও নিউরোপ্যাথি হতে পারে, ডায়াবেটিস ছাড়াও হতে পারে। তো এটির চিকিৎসা অত্যন্ত সহজ, এটার জন্য কোনো অপারেশন লাগবে না। কিন্তু যক্ষা আছে কিনা সেটা জানার জন্য একটু দেখে নিতে হবে, যে সিস্টোস্কোপিক ইভ্যালুয়েশন বা জিন এক্সপার্ট টেস্ট, এইসব টেস্ট করে নিয়ে
যক্ষা যদি না থাকে তাহলে খুব অ্যান্টিকোলিনার্জিক্স যেসব ড্রাগ আমাদের দেশে আছে এবং অত্যন্ত ভালো ভালো ওষুধ আছে, সেই সব ওষুধ দিলেই তার এই ওভার অ্যাক্টিভ ব্লাডারের চিকিৎসা করা সম্ভব। সেক্ষেত্রে অবশ্যই ওনাকে একজন, আমার মনে হয় ইউরোলজিস্ট অবশ্যই একজন ইউরোলজিস্টকে দেখাতে হবে। জানতে চাই যে গর্ভকালীন সময় অনেক সময় আমাদের প্রশ্ন আসে, যেহেতু আমরা এটা সিরিয়াল ওয়াইজ প্রোগ্রামটা প্রচার করে থাকি, যে অনেক মায়েরা জানতে চান যারা গর্ভবতী আছেন যে গর্ভকালীন সময় বারবার বাথরুম প্রস্রাবের চাপ আসে, এটা আসলে স্বাভাবিক কিনা? হ্যাঁ, প্রথম ট্রাইমিস্টার যেটা বলে যে প্রথম 3 মাসে তো এটা অত্যন্ত স্বাভাবিক। আচ্ছা, এই জন্য প্রত্যেকটা ডাক্তারেরই উচিত যে বিবাহিত নারী বা রিপ্রোডাক্টিভ এজের নারী হলে আমরা অবশ্যই তার গর্ভ আছে কিনা সেটা যে বিভিন্ন ওষুধ দেওয়ার আগে, কারণ অ্যান্টিবায়োটিক গর্ভের সন্তানের ক্ষতি করতে পারে। আচ্ছা, কাজেই ইনফেকশন আছে কিনা এবং সাথে গর্ভ সঞ্চারিত আছে কিনা এটা জেনে নিয়ে তাকে ওষুধ দিতে হবে। এটা প্রথম ট্রাইমিস্টারে। আর এছাড়াও প্রস্রাব বারবার হওয়া তো একটা উপলক্ষ, যে পেটের বাচ্চা আসলে প্রস্রাব বারবার হতে পারে। আর ইনফেকশন সত্যি ইনফেকশন হওয়ারও চান্স বেড়ে যায় তখন। কাজেই মাকে অবশ্যই সাবধানে থাকতে হবে। স্যার, আপনি বারবারই একটা জিনিসের উপর গুরুত্ব দিচ্ছেন যে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, আর অন্য কোনো সিম্পল কারণেও কি রক্ত যেতে পারে কিনা? হ্যাঁ, ওই যে যেটা আমরা বলছিলাম ইনফেকশন হলেও এত বেশি রক্ত যেতে পারে যে আমরা ভয় পেয়ে যাই বা রোগী খুব ভয় পেয়ে যায়। কিন্তু একটি কথাই যে ইনফেকশন হলে সাথে ব্যথা থাকবেই। প্রস্রাব একমাত্র টিউবারকুলার ইনফেকশন হলে ব্যথা থাকবে না, কিন্তু এমনি যে কোনো ইনফেকশনস আমাদের দেশে কমন বা সাধারণ জীবাণুটা হচ্ছে এস্কেরিশিয়া কোলাই, তুমি জানো ইকোলাই বলতে সামনে, তো ইকোলাই দিয়ে ইনফেকশন হয় বা ক্লেবশিলা বা যে কোনো ইনফেকশন হলেই তার ব্যথা থাকবে। প্রস্রাব বারবার যাবে, একটু পরপরই যেতে হবে তাকে, এবং প্রস্রাব করার সময় প্রচণ্ড ব্যথা লাগবে। এইটা ডাক্তারি ভাষায় এমনও বলে যে স্ট্র্যাঙ্গারি, বা অল্প একটু প্রস্রাব হচ্ছে কিন্তু তার মনে হচ্ছে যে অনেক প্রস্রাব হবে, প্রস্রাবখানায় গেল আর যে অল্প একটু প্রস্রাব হলো কিন্তু প্রচণ্ড ব্যথা হলো, এটাকে আমরা বলি স্ট্র্যাঙ্গারি। এটা হলো ইনফেকশন অবশ্যই ধরে নিতে হবে এবং তার প্রস্রাবটাকে কালচার করে দেখতে হবে, কোন ওষুধে তার দেহের উপর কাজ করবে সেটি নির্ধারণ করার পরে অ্যান্টিবায়োটিক দিতে হবে। এটি কিন্তু এই সুযোগে আমরা ডাক্তারদেরও বলি যে কালচার এবং সেন্সিটিভিটি ছাড়া অ্যান্টিবায়োটিক আন্দাজের উপরে দেয়া উচিতই নয়। কেমন? কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কথা হচ্ছে যে ডাক্তারের কাছেই তো মানুষ যাবে না। প্রথম ডাক্তার তো সে নিজে সে ওষুধের দোকানে গিয়ে একটা ওষুধ ওষুধ কিনে খাবে এবং অপর্যাপ্ত ওষুধ খাবে। হয়তো তার ডোজ হচ্ছে 500 মিলিগ্রাম, সে খাবে 250 মিলিগ্রাম। হয়তো তাকে খেতে হবে 7 দিন, খাবে 3 দিন, একটু আরাম হলে বন্ধ করে দিবে। হ্যাঁ, এতে করে কিন্তু একটা সমস্যা আমাদের দেশে হয়ে গেছে যে ড্রাগ রেজিস্ট্যান্ট অর্গানিজম, এটা মারাত্মক অবস্থা। আমরা যখন অপারেশন করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে তার দেহে কাজ করার মতন ওষুধ আর খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, সাধারণ যেসব ওষুধ সবগুলি রেজিস্ট্যান্ট, এটা মারাত্মক পরিণতি নয়। এবং তখন খুব দামি ইনজেকশন কিনতে হচ্ছে। এমন সময় খুব দামি ইনজেকশনও রেজিস্ট্যান্ট হয়ে গেছে, কারণ ডায়রিয়া ডিসেন্ট্রি হলেও মানুষ অ্যান্টিবায়োটিক খাচ্ছে, যেখানে বারবার বিশেষজ্ঞরা বলছে যে শুধু খাবার স্যালাইন খাবেন, সেখানে মানুষের নিজেরাই অ্যান্টিবায়োটিক খাচ্ছে। হ্যাঁ, প্রস্রাবের সাথে রক্ত গেছে এবং জ্বালাপোড়া যদি থাকে ধরে নিতে হবে যে ইনফেকশন হয়েছে। ইনফেকশন হলে কালচার করে নিয়ে, যেটা বললাম যে কালচার সেন্সিটিভিটি করে নিয়ে ঠিক কোন ওষুধটিতে কাজ করছে সেই অ্যান্টিবায়োটিকটাই দিতে হবে। তার মানে সব ধরনের অ্যান্টিবায়োটিক আসলে ইউটিআই এর জন্য সবার জন্য না, এটা কালচার এবং সেনসিটিভিটি টেস্ট করা আছে কিনা সেটাও একজন মানুষকেও দেখতে হবে যে ডাক্তার তাকে কালচার এবং সেনসিটিভিটি টেস্ট করিয়েছে কিনা। আচ্ছা, না হলে উইদাউট কালচার এবং সেনসিটিভিটি ওষুধ দিলেই ভুল হওয়ার সম্ভাবনা। তখন যখন আমাদের কাছে আসে, ধরে নাও যে মফস্বল থেকে একজন ডাক্তারকে দেখালো, গিয়ে জ্বালাপোড়া করলেই সে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিল, তার 5-7 দিন পরে আমাদের কাছে আসলো, যে আসার পরে বলছে যে এই ওষুধ খাচ্ছি, তখন কিন্তু আর কালচার সেন্সিটিভিটি করার সুযোগ থাকছে না। তখন তাকে আমরা আবারও তার এই অসুস্থতার মধ্যে ওষুধগুলি সব বন্ধ করতে হচ্ছে। বন্ধ করে 3 দিন পরে, মানে 72 ঘন্টা পরে তাকে আবারও প্রস্রাব পরীক্ষা করতে হচ্ছে, এবং এই প্রস্রাব পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে আরও 72 ঘন্টা পরে, মানে 3-6 দিন পরে আমি তাকে ওষুধ দিতে পারছি। হ্যাঁ, এবং রুগীটা মফস্বল থেকে এসে শহরে এতদিন বসে থাকাও তার পক্ষে সম্ভব না। এই জন্যই যারা প্রথম দেখছেন রুগীটাকে, তারা অবশ্যই একটি কালচার সেন্সিটিভিটি টেস্ট করতে দিয়ে, মানে ল্যাবে পাঠিয়ে দেওয়ার পরে অ্যান্টিবায়োটিকটা দেন। তাহলে যদি আপনার ওষুধটা সঠিকভাবে নাও দেওয়া হয় তাহলে পরে চেঞ্জ করা যাবে,
কিন্তু ওষুধ একবার শুরু হলে আর কালচার সেন্সিটিভিটি করার সুযোগ থাকে না। মানে খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ আমাদের দর্শকরা পেয়ে গেলেন স্যার, যে বিষয়টাতে আমরা ছিলাম যে আপনি ক্যান্সারের ট্রিটমেন্টের কথা বলছিলেন এবং আপনি বলছেন যে 2.5 বছর ধরে আপনারা অ্যাডভান্স ট্রিটমেন্টটা বাংলাদেশে শুরু করেছেন। এটা স্যার কোথায় করছেন আপনি এখন? এটা আমি যে মেডিকেল কলেজে এখন কাজ করছি, আগে তো আমি সরকারি মেডিকেল কলেজে ছিলাম, ঢাকা মেডিকেলে ছিলাম, তারপর সরওয়ার্দী মেডিকেল থেকে চলে এসেছি এখানে। তো এইখানে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, সেইখানে আমার যে ইউরোলজি ডিপার্টমেন্ট সেটাকে আমরা পরিণত করেছি এখন অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি। সেখানে যে আমি একা কাজ করছি তা না, আরও ইউরোলজিস্ট সেখানে কাজ করছে এবং এটা একটা সেন্টার হিসেবে আমরা তৈরি করবার চেষ্টা করছি, ঠিক উন্নত দেশে যেভাবে থাকে। তার মানে স্যার ইন্টারন্যাশনাল মানে চিকিৎসাগুলো কি এখানে সম্ভব হচ্ছে? হ্যাঁ, আসলে মানটা আন্তর্জাতিক বলে কোনো মান নেই, যেটা বই পুস্তকের মান সেটাই আন্তর্জাতিক মান, কারণ নিজের থেকে তো কোনো মান নির্ধারণ করা সম্ভব না চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসা বা বিজ্ঞানের ক্ষেত্রেও যে আমার নিজের কোনো মান নেই, তাই না? যেটা বইয়ে লেখা থাকবে সেটাই। তো ক্যান্সার হলে যদি আর্লি স্টেজে থাকে, প্রাথমিক অবস্থায় থাকে, আমরা বলবো যে র্যাডিক্যাল সার্জারি। র্যাডিক্যাল সার্জারি মানে র্যাডিক্যাল নেফ্রেক্টমি এইগুলি। কিন্তু যদি প্রস্রাবের থলির ক্যান্সার হয় সেক্ষেত্রে কিন্তু পেট ফুটোও করা লাগে না, পেট কাটাও লাগে না, এটা প্রস্রাবের রাস্তা দিয়েই আমরা টিউমারটাকে নিয়ে চলে আসি এবং এটাই ভালো চিকিৎসা। তো কাজেই প্রস্রাব দিয়ে রক্ত গেলে এবং তা যদি ব্যথা শূন্যভাবে থাকে তাহলে অবশ্যই ইউরোলজিস্টের কাছে এসে, ইউরোলজিস্ট যেভাবে বলবেন যে সিস্টোস্কপি, পেশাবের থলির মধ্যে আমরা পরীক্ষা 10 মিনিটের একটা পরীক্ষা, সেটা যে সিস্টোস্কপি করে আমরা দেখে নিই, তার জন্য অজ্ঞান করাও লাগবে না, ভর্তি হওয়া লাগবে না, মাত্র 10 মিনিট আমাদের টেবিলে শোবে, আমরা ফ্লেক্সিবল মানে নরম একটা যন্ত্র দিয়ে প্রস্রাবের রাস্তা দিয়ে আমরা থলিটা দেখে আসব যে তার ভিতরে টিউমার আছে কিনা। যদি টিউমার থাকে সাথে সাথেই আমরা টিউমারটাকে প্রস্রাবের রাস্তা দিয়ে বের করে নিয়ে আসতে পারবো। এর জন্যে মাত্র একদিন রোগীটাকে হসপিটালে থাকতে হবে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আমার দর্শকদেরকে দিয়ে দিন। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তবে বিদায় নেব। যেতে যেতে একটি কথা বলতে চাই, যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম, যে চিকিৎসা, রোগ হলে চিকিৎসা আমরা সকলেই নিচ্ছি বা নেওয়ার চেষ্টা করছি, কিন্তু কথা হচ্ছে সঠিক চিকিৎসাটা দিচ্ছি কিনা, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদেরকে সঠিক চিকিৎসা নিতে হবে, কারণ আমাদের সবাইকে সুস্থ সুন্দরভাবে এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে। দর্শক, আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে আর নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর হ্যাঁ, বৈশাখী টিভি সাথেই থাকবেন। খোদা হাফেজ।